দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ। সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও গবাদি পশু শনাক্তকরণে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। বারকোডের মাধ্যমে জানা যাবে নিবন্ধিত পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগসহ বিস্তারিত তথ্য। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধনের কারণে গবাদি পশু ব্যবস্থাপনা সহজ হবে আর মাংস কিনতে উৎসাহিত হবেন বিদেশি ক্রেতারাও। সহকর্মী হীরক গুনকে সাথে নিয়ে রহমান ফয়েজের রিপোর্ট। মুঠোফোনের কিওয়ার্ড স্ক্যানার গরুর কানে লাগানো বারকোডে ধরলেই বের হয়ে আসছে গরুর জন্ম তারিখ, জাত, খাদ্যাভ্যাস, রোগসহ বিভিন্ন তথ্য। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রায় সব খামারেই গরুর আনা হয়েছে এমন ডিজিটাল পরিষেবার আওতায়। এমনকি মৃত গরুরও তথ্য জানা যাবে এখান থেকে। গরুর কানে যে বারকোড লাগানো হয়েছে, এতে হয়তো আপনারা জানতেছিলেন কোনটা কোন জাতের গরু, একটা পরিচয় থাকলো। আমার 12টা গাভীর কানে বারকোড লাগানো হয়েছে। যদি কোনো দুর্ঘটনা হয় এটা পানি সম্পদের থেকে সহযোগিতা করবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন LDTPর প্রকল্পের আওতায় গবাদি পশু নিবন্ধনের বিশেষ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইভস্টক ইনফরমেশন। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এতে গবাদি পশুর মালিক, বাড়ির ঠিকানা, বয়স, এমনকি গবাদি পশু জবাই করা হলে বা মারা গেলে সেই তথ্য হালনাগাদের সুযোগ রয়েছে। কানে বারকোড থাকবে, সেই বারকোড মেশিন রিড করতে পারবে এবং এই রিড করলে অ্যানিমালটার জাত কী, বয়স কত, এর কোন উপজেলায়, কোন জেলায়, মালিকের নাম কি, এইসব ডিটেল তথ্য চলে আসবে। অ্যানিমালটাকে ট্রেস করা যাবে। এমনকি যদি অ্যানিমালটা বিক্রি হয়ে যায়, হাত বদল হয়, সেটা ট্র্যাকিং করা যাবে। গবাদি পশুর ডেটাবেস করা থাকলে বিদেশে মাংস রপ্তানিতে সুবিধা হবে বলে জানান এই কর্মকর্তা। অ্যানিমালকে ডিটেক্ট করা এটি অন্যতম গুরুত্বপূর্ণ। এটা জাত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটা ফুডের ট্রেসিবিলিটি, যে যারা কনজিউমার মাংস খাবে বা দুধ খাবে তাদের জানার অধিকার আছে যেটা কোথা থেকে আসলো, উৎস কোথায়। ইভেন রপ্তানি বাজার উন্মুক্ত করতে হলে আমাদের অ্যানিমেলের ট্রেসিবিলিটি দরকার। প্রাথমিকভাবে দেশের 16টি উপজেলার 50,000 গবাদি পশুকে 2025 সালের মধ্যে অনলাইন নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম ধাপে নিবন্ধন করা হবে দুগ্ধজাত গরু ও মহিষ। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। গবাদি প্রাণীর ঢেকুর, বায়ু আর গোবর থেকে নিঃসৃত হওয়া মিথেন গ্যাস নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে পরিবেশ এবং প্রকৃতি। এর আধুনিক ব্যবস্থাপনার জন্য ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রকল্প হাতে নিয়েছে সরকার। যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক সংগঠন USDA এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। গবাদি প্রাণীর ঢেকুর, বায়ু আর গোবর থেকে নিঃসৃত হয় মিথেন গ্যাস, যা নেতিবাচক ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তনে। জাতিসংঘ বলছে বায়ুমণ্ডল উত্তপ্ত করার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের চেয়েও 86 গুণ বেশি দায়ী মিথেন। আর তাই এর নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে পরিবেশ ও প্রকৃতি। বিষয়টি নিয়ে সারা বিশ্বেই কাজ করছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন। এরই অংশ হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক সংগঠন USDA, যার উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে মিথেনের ভয়াবহতা ও তার আধুনিক ব্যবস্থাপনার নানা দিক। প্রক্রিয়াটা হচ্ছে কিভাবে ব্যালেন্সড ফিড খাওয়ানো যায়, কোয়ালিটি ফিড খাওয়ানো যায়, তাতে গ্যাসটা কমে আসবে এবং উৎপাদন দক্ষতাটা বাড়বে। আমরা যদি বায়ো ফার্টিলাইজার প্রোডাকশন করতে পারি, বায়োগ্যাস করতে পারি, তাহলে ফার্মারের ইকোনমিক প্রফিটটা বেড়ে যাবে। পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে সম্ভব নয় টেকসই উন্নয়ন। তাই মিথেন নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এই জায়গার প্রোডাকশনটা আমাদের দিন দিন বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। আমাদের চাহিদার সাথে সবসময় সমন্বয় রাখতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটিকে আজকে পরিবেশ সম্মতভাবেই কিন্তু আমাদের এই জায়গাটাকে সমন্বয় করতে হবে। সেই ক্ষেত্রে গোখাদ্য যেটা বা এই গবাদি পশুর খাদ্য যেটা, সেই খাদ্যের নেচারটা, প্রকৃতিটা
একে বদলাতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর হিসাবে জ্বালানি তেল শিল্পের চেয়েও 3 গুণ বেশি মিথেন নিঃসরণ করে প্রাণী সম্পদ খাত। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের খামারিরা। স্বাস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে লালন পালন করছেন কোরবানির পশু। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করলে ভালো দাম পাবেন কিনা তাই নিয়ে আছেন শঙ্কাতে। জেলার চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তারা। রাসেল চৌধুরীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 বছর ধরে 1200 কেজি ওজনের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মহসিন মিয়া। এবছর তুলবেন কোরবানির হাটে। দাম ধরেছেন 10 লাখ টাকা। 2 মাস আগে আমি মাফাইছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, তার ওজন আছিল 1150 কেজি প্লাস, এখন 1200 কেজি প্লাস। আমি আশা করি এটা 2024 সিলেটের মধ্যে সর্বপ্রথম গরু, এটা এর উপরে কোনো গরু নাই। এটা আমি জানি যেটা এবার সেল হবে ইনশাল্লাহ। জেলার খামারগুলোতে বিভিন্ন জাত আর রঙের কোরবানির গরু প্রস্তুত করছেন খামারিরা। এক একটির ওজন 500 থেকে 1000 পর্যন্ত। বলছেন দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন এসব গরু। সব কিছুর দাম বেশি, আমরা যে শ্রম দিই শ্রমের ক্ষেত্রে এগুলো লাভও না। খাদ্যর অতিরিক্ত দামের কারণে আমরা শঙ্কিত আছি লাভের দিক থেকে আর কি, কীরকম লাভটা বইব এই হিসাবে। খাদ্যর দাম হিসাবে আসলে গরু লালন পালন করাটা খুবই কষ্টকর হয়েছে আমরা খামারের জন্য। তবে বাজারে ভারতীয় গরুর প্রবেশ বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বাইরের গরুগুলো যদি বাংলাদেশে পছন্দ না করে তাহলে আমরা উচিত মূল্য পাইব। ভারতের গরু আইয়া বুড়ি জায়গা আমরা ব্যবসা বাণিজ্য কম হইতেছে, কিন্তু না আয়তে আমরা এইগুলা বেশি পাইমু। এবার খামারিরা বেশ লাভবান হবেন বলে আশা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমার এখানকার চাহিদা মিটিয়ে আমরা যদি প্রয়োজন মনে করি অন্য জেলায় যদি চাহিদার দরকার পড়ে সেখানে ঘাটতি থাকে, আমরা এখান থেকে সরবরাহ করে সেটা তার পূরণ করে দিতে পারবো। উপজেলার যে তথ্য আছে সেই তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না, আর সেই দিক থেকে আমি মনে করি যে আমার খামারি যারা আছে তারা ন্যায্য মূল্য পাবে। জেলায় এবার কোরবানির গরুর চাহিদা প্রায় 90,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আপনারা দেখছেন কৃষি 24। এ পর্যায়ে সময় হচ্ছে একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন কৃষি 24, সঙ্গে আছি তানফির আহমেদ। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ফিশারিজ বায়োলজি এবং জেনেটিক্স বিভাগের এই মৎস্যবিজ্ঞানীদের দাবি, উদ্ভাবিত জিনোম দিয়ে পুরুষ এবং স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব হবে, যা দেশীয় মাছের ক্ষেত্রে এই প্রথম। এর মাধ্যমে অধিক ফলনশীল স্ত্রী শিং মাছ চাষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। দেশের একটি জনপ্রিয় মাছ শিং পুষ্টি আর ঔষধি গুণের পাশাপাশি খেতে সুস্বাদু হওয়ায় এর বেশ কদর রয়েছে বাজারে। তবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে দেশীয় এই মাছটি এখন হুমকির মুখে। এই অবস্থায় মাছের এই প্রজাতি টিকিয়ে রাখতে শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী অধ্যাপক ডক্টর তসলিমা খানম। জিনটা আইডেন্টিফাই করেছি, সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে, এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। গেল বুধবার বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গবেষণার বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, দেশীয় শিং মাছের 8টি ফ্যামিলির প্রায় 800 পোনার নমুনা নিয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয় জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে। গেল মার্চে এর ফলাফল প্রকাশিত হয় জাপানের সোসাইটিজ অফ ফিশারিজের কনফারেন্স পেপার হিসেবে। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি 2020 সালে, এবং 2022 সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে জাপানে চলে যাই। ওখানে আমি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি, প্যাক বায়ো লং রেড হাইফাই লং রেড সিকোয়েন্সিং, যেটা সেই টেকনোলজি ব্যবহার করে।
গবেষকের দাবি, গবেষণার পূর্ণাঙ্গ কাজ শেষ হলে সফলভাবে মনোসেক্স শিং মাছ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মৎস্য খাতের জন্য এক মাইলফলক। যেহেতু ফিমেল শিংয়ের গ্রোথ হলো 40 থেকে 60% বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। দেশে স্বাদুপানির মোট উৎপাদিত মাছের প্রায় 3% আসে শিং ও মাগুর মাছ থেকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দেশের সমুদ্রসীমায় ইলিশ সহ 475 প্রজাতির মাছ শিকারে রবিবার রাত থেকে 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। টানা 2 মাস নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার 3 সপ্তাহ যেতে না যেতেই এই ঘোষণা আসলো। মাছ ধরা বন্ধের খবর শুনে ট্রলার ও ফিশিং বোট নিয়ে সাগর থেকে ফিরতে শুরু করেছেন জেলেরা। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন তাই নিয়ে দিশেহারা জেলেদের অভিযোগ, ভারতীয় জেলেরা নির্বিচারে শিকার করছে মাছ। সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করছেন মৎস্য কর্মকর্তারা। দিলেন প্রণোদনার আশ্বাস। এই 65 দিন অভিযান শুরু হওয়ার সাথে সাথে জেলেদের মাঝে চাউলটা বিতরণ করা হয় এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া হয়। অভিযানের সুফলটা পাই না, দেখেছে আমাদের বাংলাদেশের ট্রলার এরা অভিযান মেনে ঘাটেই থাকে, কিন্তু দেখেছে ভারতের ট্রলার আইসা মাছ 2টা বঙ্গোপসাগর থেকে নিয়ে যায়। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না আম পাড়ার সময়সীমা। আম পাকলেই বাজারজাত করতে পারবেন চাষিরা। গেল বৃহস্পতিবার দুপুরে এমন তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক। বলেন, আম পচনশীল পণ্য, তাই গন্তব্যে পৌঁছানোর আগেই যেন নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি 10 জুন থেকে চালু হওয়া ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কম খরচে আম পরিবহন করতে পারবেন চাষিরা। তবে আম পরিবহনের সময় পথে চাঁদাবাজি রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে আম পাড়ার সময়সীমা না থাকায় খুশি আম চাষি, ব্যবসায়ী এবং বাগান মালিকরা। চকলেটের বাজারে চলছে অস্থিরতা। এল নিনোর প্রভাবে কোকো বীজের উৎপাদন কম হওয়ার পাশাপাশি আফ্রিকা জুড়ে নানা ধাতব খনিতে বিনিয়োগের প্রভাব পড়েছে এই খাতটিতে। এই সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বর নাগাদ টন প্রতি পণ্যটির দাম গিয়ে ঠেকতে পারে $20,000, যা সমস্যা তৈরি করবে এই ব্যবসাতে। ক্লান্তির অবসান, আড্ডা কিংবা সাধারণ যে কোনো প্রয়োজনে চকলেটের জুড়ি মেলা ভার। চকলেট যেন মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণের জীবনে। তাই তো ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2024 সালে বিশ্বজুড়ে কোকোর বাণিজ্য হবে $18 বিলিয়ন। 6.5% প্রবৃদ্ধিতে 2030 সালে যা পৌঁছাতে পারে $25 বিলিয়নে। তবে প্রকৃতি আর মানুষের হিসেবে গরমিল হয়ে গেল। এল নিনোর প্রভাবে কোকোর মূল উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট আর ঘানায় কমেছে উৎপাদন, সাথে যুক্ত স্থানীয় পর্যায়ের যুদ্ধ আর ধাতব খনিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি। ফলাফল, বছর ব্যবধানে কোকোর উৎপাদন কমেছে 18%। উৎপাদন কমার সাথে সাথে বেড়েছে কোকোর দামও। ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2023-এ যেখানে $2,500 টন দরে বিক্রি হতো, 2024-এ তা আকাশচুম্বী। বর্তমানে যা সর্বোচ্চ $13,000। খাত সংশ্লিষ্টরা বলছে এবছর তা পৌঁছাতে পারে $20,000। আবহাওয়াজনিত সমস্যা সহসা সমাধানের নয়, আর স্থানীয় পর্যায়ের গৃহযুদ্ধ চলছে দশকের পর দশক। প্রযুক্তির উৎকর্ষতার সকল যন্ত্রপাতি বানাতে যে ধরনের খনিজ প্রয়োজন তার সিংহভাগ যোগান দেয় আফ্রিকা। খনিত বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন তাতে। তাই কোকো এখন বিশ্বজুড়ে মাথা ব্যথার অন্যতম কারণ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই কোকো থেকে উৎপাদিত সকল পণ্যের দামের ঊর্ধ্বমুখিতা যে থামবে না তা এখনই ফুটে উঠছে সবখানে। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, আজ এই পর্যন্তই কৃষি 24-এর আয়োজন। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।